চৌষট্টি কলাবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হলো সঙ্গীত। যার হবে একে, নালে 100 বছরে হবে না। আমাদের আজকের অতিথি প্রসিদ্ধ ঢোলক প্লেয়ার বাপি দে। নমস্কার। ফিলিক্স চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে সুজয় আমার ভাই, ও ডেকেছে, না এসে কি থাকতে পারি? আমি এর সঙ্গে আরো বলবো যে ওর এই প্রচেষ্টা যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, আরো সবাইকে সামনে নিয়ে আসে। আপনারা পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তুমি নিশ্চয়ই জানো আমাদের অন্তরালের অনুষ্ঠানটা তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, অবশ্যই, খুব ভালো লাগে। হ্যাঁ, এটা একে একে সবাইকে আসছে। আজ তোমার দিন, আজ তোমার কাছ থেকে আমরা সবাই শুনবো যে তোমার মিউজিক্যাল জার্নি, তোমার বেড়ে ওঠা, তোমার সুখ দুঃখ, তোমার স্ট্রাগল, তোমার লড়াই সংগ্রাম। তো আমি তো জানি কিছুটা হলেও, আমাদের দর্শক যারা আছেন সবাই। আমার গান বাজনাটা অনেক ছোট থেকে, একদম তখন ক্লাস 4-5-এ পড়ি। আচ্ছা। মানে ইনস্ট্রুমেন্ট বলতে আমার নিজস্ব কিচ্ছু নেই। আচ্ছা। কিন্তু আশেপাশের বাড়িতে যখনই কোনো কীর্তনের আওয়াজ শুনতাম, আগে খুব কীর্তনের আওয়াজ ছিল এক একটা বাড়িতে। সন্ধে হলে আজকে এর বাড়ি না কালকে ওর বাড়ি হতোই। যেই খোলের আওয়াজটা পেতাম তখন পাগল হয়ে যেতাম। এবং আমাদের মানে আমি জেনেওছি যে আমাদের বংশের মধ্যে কেউ কোনো গান বাজনার মধ্যে জড়িত নেই, শুধু এই আমি দিয়ে শুরু। এইবার তারপরে ধরো ওই সন্ধ্যেবেলায় পড়তে বসেছি, ওই তো খালি খোলের আওয়াজ আসছে কানে। এবার কতক্ষণে যাব, এবার চলে গেলাম পালিয়ে। এবার বাবা মা সব যে কখন কি হবে না হবে, পরে আসার পরে ওইসব কোনো ইয়ে নেই, খেয়াল না। তারপরে তো সেই কীর্তন ফীর্তন শেষ হয়ে যেত, রাতের বেলা ফিরতাম, আস্তে করে চুপ করে লুকিয়ে শুয়ে পড়তাম। আর পরের দিন তো যা রেজাল্ট হওয়ার তো হতোই। যখন স্টেজ প্রোগ্রাম হয়, যেগুলো আমাদের এই যে মঞ্চ বেঁধে হয়, তখন কি কোনো ধরো প্রোগ্রাম হচ্ছে, উদ্বোধনী সঙ্গীত গাইবে কেউ, তখন ওই পার্টির হারমোনিয়াম আর একটা তবলা রাখাই থাকতো, ওই তবলা দিয়ে আমি বাজাতাম একদম প্রথমে। ওই শুরুটা তোমার কিভাবে হলো? ওইটা ওই খোল বাজাতে বলছি, খোল বাজাতে পারি কি, তবলা বাজাতে পারবো না? খোলটা বাজানো কি তুমি নিজে থেকে শুরু? নিজের থেকে সব দেখে তোমার সব, হ্যাঁ সব নিজের থেকে। এমনকি পাশের বাড়িতে একটা খোল রেগুলার বাজাতাম, খোলটা ভেঙে ফেলেছিলাম বাজি। তারপরে এখন দেখলেই বলে, বাপি মনে আছে আমাদের যে খোলটা ভেঙে ফেলেছিলি, যাক শান্তি লাগে আজ একটা জায়গায়। সত্যি এটা স্মরণীয় ঘটনা। তারাও আজকে মনে করবে যে না, খোলটা যে ভেঙেছিল সেটা কাজে দিয়েছে। হ্যাঁ, কাজে দিয়েছে। সে অর্থে তোমার তাহলে প্রথম শিক্ষাগুরু কি, যার হাতে ধরে? আমি একজনের কাছেই শিখেছি, নাম কাজল গুহ। আচ্ছা। এই 3-4 বছর হলো উনি চলে গেছেন। আচ্ছা। ওই একজন। আর উনি কি তোমার ওখানকারই? হ্যাঁ, আমার সোদপুরেরই। আর তারপরে যদি একজন কাউকে আমি গুরু মানি, সেটা হলো আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির বাবলু বিশ্বাস। আচ্ছা, তোমার আদিবাড়ি কোথায়? সোদপুরে? আমার সোদপুরে, আদিবাড়ি সোদপুরে। বাবার চাকরির সুবাদে নানান জায়গায়, বাবা রেলে চাকরি করতেন, নানান জায়গায় সেটা ট্রান্সফারের ব্যাপার ছিল। লাস্ট যেমন ছিলাম রানাঘাট, একদম স্টেশনে যায় রেল কোয়ার্টার। এখান থেকে 84-এ আমরা এখান থেকে চলে যাই সোদপুর থেকে। তারপর 95-এ আবার সোদপুর বাবা রিটায়ার। যদি ওখানে সবকিছু এখনো আছে, রানাঘাট একদম ভুলতে পারিনি, আমার শ্বশুর বাড়িও রানাঘাট। আচ্ছা, এইভাবে তোমার সূত্রপাত হলো বাজনা। এবার তুমি প্রফেশনালি বা ফাংশন জগতে কিভাবে ঢুকলে, এন্ট্রি কিভাবে হলো? আমাদের যে খুব বিখ্যাত একজন ফোক আর্টিস্ট ছিলেন কৃষ্ণগোপাল দাস, ওনার ভগ্নিপতির সঙ্গে আমি বাজাতাম, উপেন দাস। এবার তার সঙ্গে বাজাতে সেই সুবাদে কৃষ্ণগোপাল দাসের সঙ্গে আমি শুরু করলাম বাজানো। ওই আমার শুরু। সালটা কত দাও মনে আছে? 89-90 এরকম। হ্যাঁ, এরকম হবে।
তাহলে পড়াশোনা করতে করতেই কি তোমার এখানে entry? হ্যাঁ একদম। পড়াশোনা করতে আমি করতেই- হিসেব মতন পড়াশোনা করতে ক্লাস 8 থেকে একদম ফুললি প্রফেশনাল একদম একদম। বাজাচ্ছি। হ্যাঁ সময় নেইনি বেশি, না না একদম। গোষ্ঠগোপাল দাস দিয়ে তোমার একদম হাতে বলতে গেলে হাতে করি। একদম। তারপর আস্তে আস্তে এবার কিভাবে- তারপরে তো উনি চলে গেলেন, তারপরে আস্তে আস্তে করে ট্র্যাকটা চেঞ্জ করে হুম, তখন একটু হিন্দি গানের লাইনে ঢুকে গেলাম, বাংলা হিন্দি গান, বাংলা হিন্দি সব। এই সমস্ত। তারপরে কিছুদিন বাদেই কলকাতায় বিখ্যাত খুবই নামকরা ছিলেন অর্গানাইজার, প্লাস তার ব্যান্ড ছিল, হুম, সেখানে শুরু করলাম টানা একদম 16 বছর। মানে আমাদের গোড়াদা গোড়া উজির কলকাতায় যত চেনা পরিচিতি ওই গোড়াদা। আরেক আপনাদের আরো বলে রাখি যে সুজয়কে চিনি গোড়াদার ওখান থেকেই। সুজয় খুব ভালো একজন মিউজিশিয়ান, খুব ভালো প্রোগ্রামার, এটা সবাই আপনারা জানেন, তবু আমি বললাম ওইখান থেকে সুজয়কে আমি পেয়েছি। সে সালটা সম্ভবত 99 99 98-99 সময়। সেই সময় তখন গান বাজনার একটা রমরমা, মানে তখন গান বাজনা হতো, গান বাজনা হতো, গান বাজনা হতো, মিউজিকটা মানে মিউজিকের মতনই তখন। মিউজিকের মতন হতো, একদম। কোনো ছাড়া না, নেই, না, না। কোনো মার্সি নেই। তখন ওই ক্যাসেট শুনে হ্যাঁ। গান তোলা, ক্যাসেট এই শুনে। ছোট্ট এইটু সেইসব দুদিকে স্পিকারওয়ালা এই সন্তোষের হ্যাঁ, টেপ, সন্তোষের টেপ, ডেক, টি সিরিজ, ক্যাসেট, এইসব। আগে যেমন একদম মানে বাধা ধরা ছিল, সপ্তাহে 2 দিন বা 3 দিন রিহার্সাল হবেই, হবেই। রিহার্সাল না হলে ব্যান্ড ভালো বাজবেই না। আমার মনে আছে যে গোড়াদা সেই সময় যদিও আমার বাড়িটা সব থেকে কাছে ছিলাম আমি, হ্যাঁ। সব থেকে কাছে আমি গোড়াদা বাড়ির থেকে। তো যেহেতু আমার ইনস্ট্রুমেন্ট একটা তখন, তো আমি বলতাম যে গোড়াদা আমি তো এরকম একটাই আমার ইনস্ট্রুমেন্ট, তো রেখে এরকম ভাবে কি করে আমি যাবো, আমাকে তো নিয়ে যেতে হবে। এরপর বললো না যাবি, রিহার্সাল 6 দিন হচ্ছে, 6 দিনই আসতে হবে, তুই আমার কাছ থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে নিবি। যে ট্যাক্সি ভাড়া নিয়ে নেবো, তখনকার দিনে ট্যাক্সি ভাড়া মানে জাস্ট 16-17 টাকা 18 টাকা এরকম কিছু একটা পড়ছে, মানে উঠলেই 15 টাকা এরকম একটা না, মানে 24-25 বছর আগে তো, তখন সব মিলিয়ে তখনকার বাজারে যাতায়াত 30-32 টাকা। হ্যাঁ। তো আমার গায়ে লাগতো, আমার যে এটা মানুষটাকে কি করে আমি বলবো যে এরকম 30-32 টাকা পার ডে আমাকে তুমি দাও রিহার্সালের জন্য। তো তবু তার মানে ব্যাপারটা হচ্ছে যে এতটাই সিরিয়াসনেস তখন ছিল যে রিহার্সাল কামাই হবে না, ফাংশনে যেতে হবে একদম কারেক্ট টাইমে আসতে হবে। রিহার্সাল বলতে কি সেই অর্থে তো রিহার্সাল হয় না, ধরো একটা এখন গান পাঠিয়ে দিল, একদিন একটা রিহার্সাল প্যাড ভাড়া করলো, এখন চিত্রটাই মানে বদলে গেছে, একদম অন্যরকম সেই হয়ে গেছে। সেই রকম অর্থে যে প্রচুর গান বেরোচ্ছে অনেক আর্টিস্টের, সেরকম তো কিছু নেই না। সেই অর্থে গান বেরোচ্ছে, মানে হিট গান বলতে যেগুলো মানে মানুষ এক চান্সে, যেমন আমরা যে সময় করেছি তখন ধরো সারফরোজ বা কবি খুশি কবি গাম এরকম ধরনের, মানে ওই সিরিজটা ওই সময় বছরগুলোতে প্রচুর বেরোচ্ছে, এখনো ভালো। হ্যাঁ এখনো ভালো হয় হিট, হ্যাঁ, কিন্তু কিছুদিন বাদে না সেগুলো হারিয়ে যায়। মানে পরিষ্কার কথা কি, মানে আগের গানে কোনো এক্সপায়ারি ডেট ছিল না, এখনের গানে এক্সপায়ারি ডেট দেবে ওষুধের মতো। গান হচ্ছে ঠিক কথা, অথচ ভালো, কিন্তু ভালো গান, কিন্তু ভাই কিছু করার নেই, এক্সপায়ারি ডেটটা মেরে বার করতে হবে। অ্যাকোস্টিক না থাকলে কি কোথাও মনে হচ্ছে না যে গান বাজনার একটু কম আছে, কমতি লাগছে? গান বাজনায় করতে গেলে অ্যাকোস্টিককে রাখতেই হবে। প্রোগ্রামিং করো তুমি, এই যে আমরা করছি না, এই যে তুইও তো কত প্রোগ্রামিং করিস, যখন স্টুডিও তো ডাকিস, তোর প্রোগ্রামিং এর সঙ্গে আমরা অ্যাকোস্টিক গুলো বাজাচ্ছি, তখন মাত্রাটাই অন্যরকম। এইটা একটা আলাদা মজা, আলাদা ফ্লেভার, যে গান বাজনার সুন্দর একটা জান থাকবে যতই প্রোগ্রামিং করো আর যাই। অ্যাকোস্টিক ছাড়া চলবে না। এখন সত্যি কথা বলতে যে অ্যাকোস্টিক না রাখার যে চলটা চালু হয়ে গেল কেন, যে বাজেট কম কথাটার সৃষ্টি হলো কিভাবে, মানে কম বাজেটে কিছু পাচ্ছে বলে তখন মানুষের কাছে এটা দাঁড়িয়ে যাচ্ছে বাজেট কম। অনেক কম বাজেটে আগেও তো কাজ হতো, এখনো হয়। এবার এই রাস্তাটা তো কেউ নিশ্চয়ই দেখিয়েছে,
না দেখালে হবে কি করে? কিন্তু শর্টে তো সবকিছু না না, কোনোদিনই হতে পারে না। আগে একটা গানের 7 দিন ধরে রিহার্সাল হয়েছে সিনেমার জন্য, তাদের পয়সা ছিল, তো অ্যাটলিস্ট সেটা 7 দিন না হয়, যখন আমাদের যখন নিজের পয়সায় যারা আসতেন অ্যালবাম বানাতে, বা কোম্পানিও যখন বেয়ার করতো শুধু ক্যাসেট বানানোর জন্য, তো সেই সময়তেও কিন্তু একটা নির্দিষ্ট একটা সময় ছিল যে ভাই এটা এই গানটার জন্য আপনাকে আধ ঘন্টা রিহার্সাল হবে, বা 10 মিনিট 15 মিনিট রিহার্সাল হলো, দেখালো, চেক করে, তারপরে কি গানটা রেকর্ড হচ্ছে। আর তখন ইনস্ট্যান্ট বাজানো, তখন কিন্তু কোনো প্রোগ্রামিং হয়েছে বা শুরু হচ্ছে, মানে সেটা তো আফটার অনেক পরে 2000 মানে 2000 এর পরে ওটা ঠিকঠাক ভাবে চালু হয়েছে। অ্যাকোস্টিকটা তখন একদম পুরো মাত্রায় পুরো, তাই অ্যাকোস্টিক ছাড়া মানে গান বাজনার মানে সেই ইয়েটা থাকে, মাধুর্যটাও যেন কোথায় যেন একটু মানে কম, অনেক কম। আচ্ছা, এবার ফাংশনে গোড়াদার ওখান থেকে তুমি তো মোটামুটি প্রায় সব আর্টিস্টের সঙ্গে তো তোমার তো মানে মোটামুটি সবই খালি লতাজি বাদে, তাই তো? হ্যাঁ, লতাজি শুধু বাদে। বোম্বে কেন গেলে না? না, বোম্বে গিয়েছি, যেমন আমাদের সানুদাই আমায় নিয়ে গেছিল একবার। এবার ঘটনা তখন কলকাতাতেও একটা মোটামুটি জায়গা করে ফেলেছি, তারপরে এমন না যে যাবো না এমন কোনো কথা নেই। যেমন আমার 2টো স্টুডেন্ট আছে ওখানে ওয়েল স্টাবলিশড বম্বেতে, ওরা প্রায় বলে যে গুরুজি আসুন, আপনি আসুন, দাদা আপনি আসুন। বললাম যাবো বাবু, তার মধ্যে এদিকে সংসার ধর্ম সব নিয়েই তো চলি, যে যাবো না বলা ভুল, আবার সেরকম হলে আবার বেরিয়ে যাব। কিন্তু এখন কি মনে হয় যে গিয়ে আবার থেকে একটু তো স্ট্রাগল করতেই হবে? হ্যাঁ, স্ট্রাগল তো একটু করতেই হবে, স্ট্রাগল না করলে কিছুই করা যায় না। তো কি এখন কি মনে হয়, কি সাহস এখনো সেই মনে হয় যে এখনো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। কেন 16টা বছর রানাঘাট থেকে বউবাজার ডেলি প্যাসেঞ্জারি করেছি, অর্ধেক সময় ট্রেনেই চলে গেছে, কোনো ব্যাপার নেই। স্মরণীয় ঘটনা বা কিছু মেমোরেবল ঘটনা? কিছু স্মরণীয় ঘটনা বলতে একটাই আছে, সেদিন ওই প্রোগ্রামটায় আমি ভুলে গেছিলাম আমার সামনে কারা বসা, এবং তারা পরে পারফর্ম করবে। আমাদের এখানে কলকাতায় ওই নদীবক্ষে একটা প্রোগ্রাম হতো, মানে গঙ্গায় ওই লঞ্চের মধ্যে, সেটা ভাসমান নয়, 2-3টে লঞ্চ একবারে জড়ো করে স্টেজটা হতো। আমি বাজাতে গেছি তখন গোড়াদারি ব্যান্ড, আমি বাজাতে গেছি অনুরাধা পরওয়ালের সঙ্গে। তখন অনুরাধা পরওয়াল মানে বুদ্ধ ভবন, একদম আশিকি পাশিকি একদম চরম হিট দেল। ওখানে সেদিন একটা গান গেয়েছিল, বেশি না, ওখানে তো লিমিটেড সব, তারপরে একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম ছিল। এবার জানিও না ক্লাসিক্যাল প্রোগ্রামে কে কে আছে। আর সেদিন আমার মেন সাবজেক্ট তখন আমি ঢোলক বাজাই, সেদিন বাজিয়েছিলাম ঢোলকি, মানে যেটা আমাদের এখানে নাল বলে, মহারাষ্ট্রে অরিজিনাল নাম হলো ঢোলকি। ওই ঢোলকি বাজিয়েছিলাম আমি। তখন গানটা গিয়েছিল ওই লতাজির বিখ্যাত গান আপকে নজরানে সমঝা, 7-এর উপরে। আমি প্রথমে 7-5 কিচ্ছু দেখাইনি, একদম 4/4 পিক আপ দিয়ে একদম বাঁ হাতে 7 চলছে আর ডান হাতে তোমার 4/4 চলছে, এই করে। তারপরে ক্রসটা আসার পরে মুখরাটা যে আসছে তখন আমি 7 দেখিয়েছি। এবার ঘুরে আমার দিকে তাকিয়ে অনুরাধা দিয়ে হাসছে। তখন তো প্রচুর শো বাজে অনুরাধে, মানে আর সিঙ্গারটা তো মানে একদম যত লয়কারি করে তুই বাজা কেন একদম এক রকম থাকবে। তারপরে ঘুরে তাকিয়ে হাসছে খুব। তারপরে একটা গান হয়ে গেল, আমাদের অনুষ্ঠান শেষ, দেখি সামনে ওই গানটা শেষের পরে দেখি দাঁড়িয়ে রয়েছে, হাততালি দিচ্ছে সামনে দাঁড়িয়ে। মানে সত্যি ওটা মানে গায়ের লোম খাড়া করার মতো। হরিপ্রসাদ চৌরাশি আর জাকির হোসেন সব। মানে তুমি কিছু জানোই না? কিন্তু না, আমি দেখিও নি, না আমি দেখিও নি, দেখো নি যে কে আছেন না আছেন, কিন্তু তুমি তোমার মানে এতটাই তুমি নিবেদিত প্রাণ। আর একটা শোতে নন্দকুমারে একটা শো বাজিয়ে মানে প্রথমে দীঘাতে করে, তারপরে নন্দকুমারে আমরা সেকেন্ড স্পটটা করি, মনে হয় 11:30 পরে। তখন পরের আর্টিস্ট আসেনি, 2জন, আমরা সারা রাত্রি বাজাতে হয়েছিল। হ্যাঁ, তো ওই সময় ছিল। তো এই যখন ভোরবেলা আমরা গান বাজিয়ে নামছি যখন, তখন আমাদের তখন
গাড়িতে ওঠার পর তখন সেই 407 গাড়ি, 407 এসি ফেসি কিছু না, নেই। না, দূর। তো ওইখানে যখন শুনছি ওই গানটা বাজছে, কোথায় কোথায় খুঁজেছি তো, কোথায় কোথায় গেছি। হ্যাঁ, তো আমি বলছি ইস, কি দারুণ বাজছে বাজছে। তো পাশে বোধহয় কে ছিল তার খেয়াল পড়ছে না, ওটা আমাদের ব্যান্ড বাজছে, ওটা আমরা যে বাজলাম বাজিয়ে নামলাম, এইটাই ওটা বাজছে। সাউন্ড যিনি ছিলেন উনি ওটা রেকর্ড করে, আগে তো ক্যাসেট দিয়ে রেকর্ড করতো সব, হ্যাঁ, রেকর্ড হতো। দেখে। তো মানে সত্যি তখন মানে যথেষ্ট উত্তেজনা, মানে আমি তো একদম। সব থেকে ছোট, হুম। তখন তো আমি ব্যান্ডের মধ্যে বেশবাবিদা সব থেকে বোধহয় বড়, তাই তো? পার্থদা, বেশবাবিদা আর পাপাই। তোরা দুটো কিবোর্ডিস্ট ছিলি, তোদের নাম দেওয়া হয়েছিল, তুই ছোট কর্তা আর সে হলো বড় কর্তা, যদিও সে নেই আজকে। যাই হোক, হ্যাঁ। মানে মানে ওই সময়টা একদম অন্যরকম মিউজিক, ছিল। মিউজিকটাই শেষ কথা ছিল। অন্যরকম মিউজিকের জন্য ছিল। আমরা সব রকমের জন্যই একদম, রাজি ছিলাম। একদম। এত চুল, এত না, না, না। কাটিং, এত জামা কিচ্ছু কাপড় না, বাহার, কিচ্ছু না। হ্যাঁ, সেই লাল চুল কানে দুল, সেই না, 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 ওইসব কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো যাই হোক, সেটা একটা মানে মিউজিকটাকেই সবসময় আমরা প্রাধান্য দিয়েছি। এইটাই। তো বেশ ভালো লাগতো যখন শুনতাম, বেশ কেউ বলতো বা ভালো বাজিয়েছে, একটা প্রোগ্রামে ভালো বাজছে এটা। প্রোগ্রামে গিয়েছি, 4-5টা মানে বক্স ম্যাটাডোর সব দাঁড়িয়ে আছে, যে পরের ব্যান্ড আছে, চল Yes, ভালো বাজাতে হবে, ভালো এই বাজাতে যে একটা মানে ঠিক প্রত্যেকেই যারাই আসছে সবাই এই হ্যাঁ। কথাটাই আমরা বলা বলি করছি, যে এইটা একটা এইটা এখন নেই এইটা কিন্তু। হারিয়ে গেছে। এইসব সত্যি, এইসব দিনগুলো খুবই বোধহয় না, না, তুমি মিস করো, প্রচন্ড আমিও- মিস করি। আমিও মিস করি। তো যাই হোক, এরকম স্মরণীয় ঘটনা আর কি কিছু মনে পড়ছে এই মুহূর্তে? তখন সাব্বির কুমারের নতুন একদম সব গানগুলো সবে হিট হয়েছে। আচ্ছা, বেতাব। হ্যাঁ, বেতাব বেতাব। আচ্ছা। এবার উনি যখন আমাদের এখানে এসে গাইতেন গোরাদার ব্যান্ডে, উনি এরা তো সব অ্যাকচুয়ালি রফি সাহেবের ভক্ত, হ্যাঁ। রফি সাহেবের গানটা গাইতো, যেমন সোনু নিগম। হ্যাঁ। সোনু নিগম তখন সবে আচ্ছা সিলা দিয়া তুনে গানটা সবে বেরিয়েছে টিসিস থেকে, ওই সময় থেকে সোনুর সঙ্গে বাজাই আমি। হ্যাঁ। এইবার ওই একটা গান গাওয়ার পরে সব কিন্তু রফির গান গায়। এই আর তার সাবির তুলনায় কুমার। সাবির কুমারের অনেকগুলো গান বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, তার আগে তো প্রায় 25 সাল থেকে হ্যাঁ, গাইছে। একটা গান প্রত্যেক স্টেজে শেষ সময় উনি গাইবেন, সেটা হলো মধুবনমে রাধিকা নাচে। আচ্ছা, আচ্ছা। একদম আমাকে সামনে এসে একদম উনি যেখানে গায় স্টেজে, হুম। ওইখানে চেয়ারটা দিয়ে মাইকটা দিয়ে সেট করে ওইখানে বসাবে, বসো। উনি গাইবে, ওইখানে আমাকে বাজাতে হবে, আর ওই তান সরগম গুলো গায় আমার সঙ্গে, ওনার সঙ্গে সঙ্গে। এবার উনি তো তখন একদম জল ভাত বাজাই, একদম সে 4 গুণ অব্দি ছেড়ে দিয়ে লাস্ট দেয় ব্যয় করে একদম জড়িয়ে পড়ে ধরে, ওইটাই হলো ওনার প্রোগ্রামের। এই সব স্মরণীয় জিনিস। মুন্নাদার ক্ষেত্রে একবার হয়েছিল, মোহাম্মদ আজিজ, আর মানে আগরতলা, ত্রিপুরা, হ্যাঁ। ওই আমাদের নাগিনা বইয়ের গানটা আছে না, হ্যাঁ, হচ্ছে এটা ভয়ঙ্কর। এটা 7-এর উপরে। হুম। এবার ঠিক অন্তরার পরে একটা ক্রসে না, ওখানে একটা ডবল আছে, হ্যাঁ। এবার ডবলটা যেই নিয়েছি, মুন্নাদানা পুরো ছিটকে গেছে। এইবার এরা হলো মানে বম্বের আর্টিস্ট, তো এরা বোঝে জিনিসগুলো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ঘুরে না আমার দিকে ধরে না কানটা এরকম করছে, হ্যাঁ। বললাম না না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইটা করার পর তারপর ঠিক সামলিয়ে নিয়েছে। করার পর যে শোটা একটা ব্রেক হয়েছে, গ্রিন রুমে গেছি, বলছে বস সেই রেকর্ডিং এ গেছি, গানটা আর গাই না, আজকে রিকোয়েস্ট করলে। আমি বললাম না না দূর, কোনো ব্যাপার নাকি, হ্যাঁ। আমিও যে ঠিক বাজিয়েছি, কোনো ঠিক আছে নাকি, তুমি একটু চেক করে দেখে তো। বলে না না তুমি ঠিক বাজিয়েছো। আলাম যাক, তুমি যেমন সার্টিফাই করেছো ঠিক আছে। রেকর্ডিং এ তোমার এন্ট্রি কিভাবে বা কবে থেকে শুরু করলে, কার কাজ দিয়ে রেকর্ডিং শুরু এর হলো? তো একটা আমার স্বপ্ন ছিল যে রেকর্ডিং বাজাবো। ফার্স্ট কাজ আমি শুরু করি তখন একদম রমরমা বাজার, দুর্বাদল চট্টোপাধ্যায়, দুর্বাদলদার গান মানে অ্যারেঞ্জমেন্টে ফার্স্ট শুরু করি। প্রায় ফোন করতাম, তখন তো ল্যান্ড ফোন। একজন আমাদের এখানে মেসেঞ্জার ছিলেন অশোকদা, অশোকদার থেকে নাম্বার নিয়েছিলাম। অশোকদা মানে কি নোটেশন লিখতে? হ্যাঁ দিয়ে হ্যাঁ অশোকদা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের মেসেঞ্জার উনি ছিলেন, সমস্ত খবরাখবর উনি দিতেন। হ্যাঁ। ওই প্রায় মানে 2 দিন ছেড়ে ছেড়ে ফোন করতাম, তখন তো এসটিডি বুথ, হুম, হুম। মানে পয়সা দিয়ে ফোন হ্যাঁ, করতে হ্যাঁ, হতো। যে দুর্গাদা বাপি বলছি সোদপুর থেকে, হ্যাঁ। তখন বাপি আরো ছিল, বলছে এখন তখন ওরা ভাগ করে দিয়েছিল, আমি ছোট বাপি ও বড় বাপি, ওই যে আমাদের বাপিদের যিনি আজকে নেই, হ্যাঁ। আমাদের গুণী একজন লোক। হ্যাঁ। বলে ছোট বাপি, আমরা হ্যাঁ দাদা কোনো খবর টবর আছে? বলছে বাবু এখন তো নেই, বলে তোমার জানিয়ে দেবো। ওই হতে 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 একদিন দেখি খবর আসলো, আচ্ছা। ওই ঢুকলাম দুর্বাদার সঙ্গে করতে করতে, তারপর একটা লেজেন্ড লোকের একদিন ডাক পেয়ে গেলাম, সেটা হলো মধু মুখার্জি। আচ্ছা, আচ্ছা। মধু মুখার্জির ফার্স্ট গানটাই তখন সানুদার একটা পুজোর অ্যালবাম হবে। তারপরে এই করতে করতে তারপরে তো আমার দেখতে হয়নি, মেন আমার
যিনি এত জায়গায় প্রসার করে দিয়েছে সেটা হলো সমীর কাশ্মীর। তারপর তো এক এক করে সবার কাজ। বোম্বের কোনো কাজ করেছো? বোম্বের বলতে এইখানে বোম্বের প্রজেক্ট এখানে বাজিয়েছি, এইখানে বাজিয়েছি। আর লাস্ট ওই শারদা আমাকে নিয়ে গেছিল, তখন ওখানে ছিলাম বেশ কিছুদিন, ওই একটা ইয়েতে বাজিয়েছি, প্রাইভেট অ্যালবামে। মুভি বা কোনো বোম্বের কোনো মুভি সেই অর্থে সেইভাবে হিন্দি মুভিতে বাজিয়ে, মানে বাংলা অজস্র তো বাজিয়েছি, অনেক বাংলা ফিল্মে বাজানো, কিন্তু মনে নেই আজকের কথা তো না। সেই মানে দোলন চাপা সব প্রাইভেট অ্যালবাম তো মানে দরাচর বাইরে। তখন তো রিমেকের বাজার জানিসই, তোরই তো কত কাজে বাজিয়েছি। ঢোলক ইনস্ট্রুমেন্টার সম্পর্কে একটু যদি কিছু বল। ঢোলকটা একটা এমনই সাবজেক্ট যেটা ধর বম্বে যখন ঢোলক টেক হয় একসঙ্গে মানে কম করে 10-15টা তো হবেই, যেটা আমাদের কলকাতায় হয় না। আমরা বড় জোর হলে 2জন 3জন বা 4জন, এবার ওই 15-20 জনের পাঁচ, আর এখানে 4 জনের পাঁচ এক হতে পারে না, টোনটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যেমন আর.ডি. বর্মনের উনি ম্যাক্সিমাম গানে ছাপকি ইউজ করতেন। ছাপকিটা কি একটু মুখে একটু বল। এই যে আমি এটা বলি, ছাপকি কি মানে আর.ডি. বর্মনই কি ইনভেন্ট করেছিলেন? মানে ওনার মিউজিকে এটা বেশি ব্যবহার হয়েছে, আমি পার্টিকুলার বলতে পারবো না যে উনিই করেছেন কিনা। আর ফুললি যদি ঢোলক প্যাটার্ন পিক আপ অমুক তমুক সেটা হলো লক্ষ্মীকান্ত বেহালা। মানে উনি যেভাবে মানে ওনারা যেভাবে মানে ঢোলককে ব্যবহার করেছে সেটা ওই 4/4 টাকাটাই বাজে ঠিক তা ঠিক তা। এবার একসঙ্গে যখন 20-25টা বাজছে মানে একদম। আরেকজনের কথাই মানে বলাটা বোধহয় হয়তো তুমি নিশ্চয়ই বলবে আমার সঙ্গে, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্র জৈন। আরে বাবা, এটা তো জাদুঘর, মানে অদ্ভুত সমস্ত স্রষ্টা। আর উনি ওই প্যাটার্নগুলো নিজে বলতে পারতেন, সবচেয়ে বড় কথা মানে বলবানি, যেটা ওরে বাপ রে বলবানি মানে উনি বলতে পারতেন উনি। কারণ ওনার সঙ্গে অনেক শোতে বাজিয়েছি তো, ধর কোনো সময় এই এনার দানা কেনা এগুলো এতো আমাদের কোনো মিস হচ্ছে, উনি বলে দিচ্ছে না হলে তো সম্পূর্ণ হয় না। যে একটা গানকে যখন তুমি কারোর সামনে আনছো, যখন তৈরি করছো, মানে রাঁধুনি যখন মানে রান্না করবে, সে তার সব দিকেই ধ্যান ধারণা থাকবে যে জিনিসটা যেটা আসছে, সবজি মাছ মাংস যেটাই আসছে সেটা কতটা তাজা, আর মশলাটা কতটা কি দিতে হবে সেটা সম্পর্কেও সম্যক ধ্যান ধারণা। একদম। যাই হোক, তো আচ্ছা আর একটা জিনিস মানে এটা জানবো যে ঢোলক তৈরি হয় কোন কাঠে? অ্যাকচুয়ালি আগে যেমন খুব হতো নিম কাঠ, তারপরে সেগুন কাঠ, এগুলো হলো প্রচন্ড মানে আওয়াজ ভালো কাঠ। আওয়াজ না, ওটা টোটাল নির্ভর করে একদম হেডের উপরে, ছাউনিটার উপরে। এমনি কাঠের যে ডেপথ বা কাঠের না ওরকম কোনো আমার বিচার বুদ্ধিতে সেটা বলে না। আচ্ছা। এখন যেমন একটা খুব বেরিয়েছে ব্ল্যাক শিশম কাঠ, এটা এখানে খুব কম পাওয়া যায়। এটা যেমন বম্বে শিশু কাঠের যেটা ওই জলন্ধার, আমি এখন ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট ওই জলন্ধার, না হলে ওই রাজস্থান, এখান থেকে সব করাই। আর এক রানাঘাট। এই যে ব্ল্যাক স্কিনটা কলকাতায় অনেকের নেই, জন্ম থেকে ব্ল্যাক না, কিন্তু এটাকে রং করা, ট্রিটমেন্ট করা। তোমার কথা অনুযায়ী তাহলে ঢোলকের ব্যবহার বোম্বেতেই সব থেকে একদম হিসেব মতন বেশি হয়েছে গান বাজনাতে। এখন তো আমরা এই যে ধর সিওলে আমরা পঞ্চমটা জি বাজাচ্ছি, ডিওলে এ বাজাচ্ছি, আগে যেমন এরকম গান হলে সুরের ঢোলক বাজাতো, এই সুরাইয়া নার্গিস এদের গানে শুনতে পাবি এবার সুরের এপ তো এপ, ই তো ই, যা স্কেল আছে সেই স্কেলেতেই ঢোলক বেঁধে সেই স্কেলেতেই। আর ওদের শোনার মতন হলো বায়াগুলো, ওই বায়া আমি আজ পর্যন্ত পেলাম না। বায়াগুলো বলতে মানে টোনটা, যে বায়ার যে একটা ক্যারেক্টার, তার একটা ক্যারেক্টার আলাদা থাকে, এইটা কিন্তু সচরাচর এখন মেলে না। ওই একটা ঢোলে কামাল করে দিচ্ছে একদম বাজিয়ে, একটা ঢোল। তখন তো ম্যাক্সিমাম এই যে সুরের ঢোল বাজাচ্ছে, একটা ঢোল, কারণ তখন ইচ্ছে মতন উড়িয়ে বাজাচ্ছে একদম, কোনো তখন মাপকাঠি নেই যে কিন্তু মিটারে আছে সব, মিটারে আছে কিন্তু মানে
ছোটখাটো পিক আপ মধ্যখানে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, যে ওটা যে হ্যাঁ। ভাই আমি 6টা বার পরে গিয়ে পিক আপ ওরকম ব্যাপার নেই, যে কোনো থেকে ছোট করে নিয়ে নিই। আমাদের যেমন এখন ক্লিকে চলে, তখন তো ক্লিক ছিল না, কিন্তু লয় ফাই একদম কারেক্ট যায়। আচ্ছা, এখনো প্র্যাকটিস তো নিশ্চয়ই করো সারা? একদম, মানে না করলে নিজের বাধা অস্বস্তি জমে, হয়। বাধা জমে। না, নিজেরই অস্বস্তি হয়। তাও কতক্ষণ? আমার না এটা আমি ওই কোনোদিনই না ওই বাধা ধরা কিছু নেই। না, বাধা ধরা না, এই ইচ্ছে হলো যখন বসলাম 2 ঘন্টা 3 ঘন্টা এরকম। তার মধ্যে এখন আরো পড়াতে হয় কি, এখন আমার ইয়েটা চলে এখন। হ্যাঁ, তোমার তো একাডেমি আছে, তোমার একটা আমি শেখাও। হ্যাঁ, আমি এখন ওই একাডেমিটা এখন রোজ স্টুডেন্ট কি রোজ নাকি না? না, মেইনলি হলো সানডে, তারপরে এখন আরো 2-3টে দিন আরো এক্সট্রা করবো এখন। আচ্ছা, সেই ইন্টারেস্ট নিয়ে মানুষ আসছে, শেখাটা তো খুব জরুরি, যে জিনিসটা শেখাটা ছাড়া তো বোধহয় এখন সুজয় গান বাজনা করতে গেলে, এখন গান বাজনাটা এখন না বলে সারা জীবনই ছিল, আর বিশেষ করে এখন আর গান বাজনা তো এখন পুরো ম্যাথামেটিক্স। তার জন্য শিখতে হবেই, না শিখে গান বাজনা করা যাবে না। শেখাটা জরুরি, নাহলে পথটা চলবে কি করে? যে এখান থেকে বেরিয়ে গিয়ে তোর বাড়ি থেকে গিয়ে আমি ডান দিকে গেলে আমি কিন্তু বাসটা ধরতাম, এবার যদি বাঁ দিকে চলে যাই হবে? ঠিক হবে না। সহজ পথে ঠিকঠাক ভাবে যাওয়াটার জন্য শেখাটা হচ্ছে জরুরি। কথা ফাঁকে আবার একটু বাজনা হোক, এবার নতুন কোনো টিপস যদি দেওয়া থাকে তুমি দিতে পারো, বাজিয়ে কিছু যদি দেখাও। টিপস সবচেয়ে বড় কথা হলো কি জানিস তো, তোর কাছে যতক্ষণ থাকবে সে তুই যতই যেইভাবে শিখাস না কেন, এবার ও কতটা নিতে পারলো। আর মেন হলো রেওয়াজ, প্রত্যেক দিন তাকে যেইভাবে হোক, সে যদি চাকরিজীবী হয় বা সে যদি ব্যবসা করে, তাকে একটা সময় বার করে নিতে হবে যে আমার ব্যবসাটাও করতে হবে, আমাকে রেওয়াজও করতে হবে, সংসার চালাতে হবে। হ্যাঁ, সব করতে হবে। কেন আমরা এমনই একটা জায়গায় মানে ইয়ের মধ্যে দিয়ে চলছি যে আমাদের সবকিছু রক্ষা করতে হবে, মানসিকতা এক রেখে। এই আজকে আমি করলাম, আবার 3-4 মাস বাদে দেখলাম যে না, অনেক সহজ ভেবে এসছিলাম, কিন্তু এটা তো সহজ না। কথাই বলে 64 কলাবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হলো সঙ্গীত। যার হবে একে, নালে 100 বছর হবে না। তুমি পড়াশোনা মুখস্থ বিদ্যা করে তুমি 10 বার বই পড়ে তুমি পাশ করতে পারো, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে হবে না। এখন হলো টেকনিকের বাজনা, সব বাজাতে হবে। যেমন ধর তুই 4/4 ঠেকাই বাজাচ্ছিস, এটা আমরা কারবা বলি। এবার মেন ঠেকাটাকে আগে এস্টাবলিশ করতে হবে। এবার ফাঁকে ফাঁকে আমরা তো গানকে মেরে বাজাতে পারবো না, ওই জন্য নাম হয়েছে গান বাজনা। তাহলে বাজনা গান হতো, গানটাকে রাখতে হবে। গানটাকে রেখে এবার জায়গা মতন, এবার কিছু কিছু জায়গায় যেটা আমরা পিক আপ বলি, ওইগুলো ধর একটা 4টে বারে, কোনোটা 8টা বারে, এবার বুঝে ওগুলো একদম দেবে যে একটা সারাক্ষণ একটা ঠেকা বাজানোর পরে মুডটা চেঞ্জ, হ্যাঁ, ওই একটা দিল, হ্যাঁ, ওতেই বুঝে গেল যাচ্ছি। ওইটাকে এস্টাবলিশ করতে হবে সবাই। আবার মানে সাধারণ মানুষের কাছেও সেটা ওটা মুড ফ্রেশ করার জন্য ওইটুকু একদম। আর ওগুলো আমি একটু অন্যরকম ভাবে সব নিজের তৈরি করি। ওগুলো অন্যরকম বলে তৈরি করবে, যে কিছু একটু বলো বা শোনাও, কিছু একটু দেখাও কি হবে অন্যরকম বলতে। এটা শোনাই তাহলে 4/4 ঠেকা বাজাচ্ছি এখন। একটাই 4/4 ঠেকা, কিন্তু 2 রকম পিক আপ বাজাবো, 2 ধরনের। ঠিক আছে, 1 2 1 2 3 4।
এবার একটু তোমার পরিবার সম্পর্কে জানি। আমার একটাই ছেলে, একটাই ছেলে, নাম স্বপ্নিল। ও এখন এই মিউজিক জগতে এসছে, পড়াশোনার মধ্যে আছে, কল্যাণী ITI কলেজে পড়ছে এখন। ছোটবেলায় যখন আমি হ্যাঁ, তুই তো ভালো করে চিনিস। ছোটবেলায় যখন দেখি হ্যাঁ। তখন আমি বলেছিলাম তোমার থেকে 30 কিলোমিটার দূর দিয়ে কিন্তু মানে আগে দিয়ে যাবে। তো পরে সেদিনকে দেখছিলাম একটা জায়গায় বাজাচ্ছিল, দেখলাম না প্রেডিকশনটা আমার ভুল কিছু হয়নি। একটাই বউ, খুব ভালো গাইয়ে একজন। বৌদি তো দারুণ গান করেন। বৌদি গান কেন ছেড়ে দিল না, জানি না। ছাড়েনি সে অর্থে, এতদিনে বাবা মা অসুস্থ ছিল, প্রচন্ড একটা প্রেশার ছিল ওর উপরেও, একদম টাইম টু টাইম সব করতে হতো। এই 4 মাস হলো বাবা মা দুজনেই চলে গেছে, আবার শুরু করেছে। আর ছেলেও খুব ভালো জায়গায়ও শিখছে এখন। বললাম একটা কথাই বললাম যে বাবা তুই শেখ, যতদূর পারিস। তোর প্রোগ্রামিং কাজ কেমন চলছে আগে বল, তোর এই খবরটাই না হয়নি আমার। শো কেমন করছিস? না, শো তো আর এখন করি। তুই যে ইনস্ট্রুমেন্টাল শো গুলো করতে, ওগুলো হ্যাঁ ইনস্ট্রুমেন্টালটা আছে, মানে আমি সুবীর, আমাদের সঞ্জয় স্যাক্সোফোন, আর আমাদের বুবাইদা ড্রামস, এই 4 জনকে নিয়ে একটা আমাদের আছে গ্রুপ, ইনস্ট্রুমেন্টাল আছে। তো ওটা নিয়েই টুকটাক আমাদের কাজ হয়। ওইটার একটা ব্যাপক সাড়া আছে, আমি সবার কাছে শুনেছি বা আমি নিজে জানি, তো আমি নিজে বাজিয়েছি তোর সঙ্গে। লাস্ট মনে শোটা করলাম টাটাতে। টাটার জন্মদিনে, জামশেদজির জন্মদিনেই ওদের টাটা স্টেডিয়ামটা আমরা করলাম। টাটা স্টেডিয়াম, ঠিক না, এটা তো করছিস, তার ফাঁকে যে এই যে তুই এই পুরনো এত লোক, মানে লেজেন্ড যাদের নিয়ে আমরা সেই অর্থে না, মানে আমরা সিনিয়র হচ্ছি সবে, কিন্তু এদের নিয়ে যে তুই ভেবেছিস, এটা তোকে হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ। কেউ ভাবেনি কোনোদিন। এটা বিরাট প্রাপ্তি তোর। হ্যাঁ, এটা হয়তো বলতে পারো উপরওয়ালা হয়তো বিরাট প্রাপ্তি করাচ্ছেন। এটাই তো আমার খুব ক্ষুদ্র প্রচেষ্টা, খুবই ক্ষুদ্র। আর এগুলো তারাই পারে করতে যাদের মানসিকতা ওইটাই হতে পারে। আমি পারতাম করতে, আমার তো কখনো মনে আসেনি। সেটা না। তো তোমার দূরদর্শন এন্ট্রি মোটামুটি কবে? দূরদর্শনে এন্ট্রি মোটামুটি তাও ধরো হয়ে গেল 14-15 বছর তো হয়ে গেল। ম্যাক্সিমাম ওই 2009-10 এরকম। ওই জিতে তো টানা বাজাতামই মোটামুটি। জি বাংলা, হ্যাঁ জি বাংলা, আমাদের সারেগামাপা যেটা জি বাংলা, ওটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে যেতাম। কিন্তু আমি অনেক কাজ করতাম। আর লাস্ট যেটা একদম পাকাপোক্ত ভাবে রয়েছি সেটা হলো স্টার জলসা, ওই সুপার সিঙ্গার যেটা হয়, সুপার সিঙ্গার, ওটা বেশ পপুলার অনুষ্ঠান এখন। এবছর যদি এখন আমাদের শুরু হয়নি, এটা শেষের দিকে শুরু হতে চলেছে। কবিতা, তোমার বাজনা শুনলাম, তোমার অনেক কথা শুনলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট অনুষ্ঠানটা তুমি এসেছো, খুবই আমি কৃতজ্ঞ। তুমি যেটা ভালোবেসে নিজের জায়গা মনে করে তুমি এসেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোকেও অসংখ্য ধন্যবাদ দেবো যে আমাকে তুই ডেকেছিস, এবং সবাইকে যেইভাবে ডেকে তুই সবাইকে এটা বোঝাচ্ছিস যে এরা একটা গানের পিছনে কত বড় অংশ নিতে পারে, কতটা পরিশ্রম থাকলে একটা মানুষ, মানে 10 ঘন্টা 5 ঘন্টার একটা পরিশ্রমের গান মানুষ 2 মিনিট 2.5 মিনিটে শুনছে। সেই মানুষগুলোকে তুই একদম সামনে নিয়ে আসছিস, এর থেকে আর কি পাওয়ার আছে? মানে অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি এইবার তোমার সবাই এটা বলছে এবং আমার শুনে ভালোই লাগে। আরো এগিয়ে যায় এইভাবে, যত রকম সাহায্য আমরা তোর সঙ্গে আছি, ছিলাম, আছি, থাকবো। দারুণ কথা বললে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোকেও ধন্যবাদ অনেক, ফিলিংস এর তরফ থেকে খুব থ্যাংক ইউ সুজয়, থ্যাংক ইউ সো মাচ।